ক্লাস 7 আজকে তোমাদের ভূমিরূপ চ্যাপ্টারটা আমি পড়াবো। ভূমিরূপ চ্যাপ্টারটা পড়াতে গেলে প্রথমে আমাদের ভূমিরূপ জিনিসটা কি সেটা একটু বুঝে নিতে হবে। ভূমিরূপ বলতে আমরা সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দেখো তোমাদের সকলের স্কুলটা যে অংশে, হ্যাঁ, তিলুরি গ্রাম থেকে আমরা দেখতে পাই কিছুটা সমতল জায়গাও আছে, আবার আমরা ওখান থেকে বিহারীনাথ পাহাড়টাকেও দেখতে পারি। আবার আমার বাড়ি যেরকম ধরো কলকাতায়, এখানে কিন্তু কোনো পাহাড় দেখা যায় না, পুরোটাই সমতল জায়গা। আবার যদি আমরা কেউ দার্জিলিং বা উত্তর ভারতে ঘুরতে যাই, সেখানে কিন্তু আবার আমরা অন্য পাহাড়ি অঞ্চল দেখতে পাবো। সেখানে শুধুই পাহাড়ের ওপর উঠে গেলে শুধুই চারিদিকে আমরা পাহাড় দেখতে পাবো, কোনো সমতল জায়গা বা সমান জায়গা কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে এই যে তিন ধরনের জায়গার কথা আমি মোটামুটিভাবে বললাম, এই তিন ধরনের জায়গায় কিন্তু আমাদের পৃথিবীরই বিভিন্ন ভূপৃষ্ঠের বিভিন্ন রকম প্রকারভেদ। তো এই রকম প্রকারভেদটাকে আমরা ভূমিরূপ বলে থাকি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর উপরটা বা ভূপৃষ্ঠের জায়গাটা পুরো জায়গাটাই কিন্তু একরকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল ভূমি। পৃথিবী পৃষ্ঠের এই ভূমিরূপের এই বৈচিত্র্যকেই আমরা পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই আমরা ভূমিরূপ বলবো। এখানে দেখো কিছু খাবার দেখিয়ে এগুলো ভালোভাবে বোঝানো হয়েছে খাবারের ছবি দিয়ে। দেখো এখানে সিঙ্গারা, এখানে পেস্ট্রির মতো কিছু। তো এগুলো দেখো তিনটে জিনিসের তিন ধরনের শেপ। এটা আমরা দেখতে পাচ্ছি একদম ঢাল, এখানটা অনেকটা সমতল মনে হচ্ছে দেখে। আবার সিঙ্গারাগুলো দেখো উঁচু উঁচু, এরকম মাথাটা শৃঙ্গের মতো হয়ে রয়েছে। তো এটা আমরা পর্বতের সাথে তুলনা করতে পারি, এই অংশটাকে আমরা মালভূমির সাথে তুলনা করতে পারি, এবং এটাকে সমতল ভূমির সাথে আমরা তুলনা করতে পারি। আমরা যদি বাড়িতেও কেউ কোনো কাগজ বা মাদুর নিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি, আমরা খুব সহজেই বুঝতে পারবো। কোনো কাগজের দুদিকটা যদি আমরা ধরে হাত দিয়ে চেপে রেখে মাঝখানটা যদি চাপ দিই, তাহলে দেখব কাগজের মাঝখানটা কীরকম উঁচু উঁচু হয়ে গিয়ে সেখানে কিছু ভাঁজ খেয়ে গেছে। বা মাদুর পাতার পরে মাদুরের দুটো প্রান্তকে আমরা যদি চাপ দিয়ে মাঝখানের দিকে চাপ দিই, তাহলে দেখব যে মাঝখানটা উঁচু উঁচু হয়ে গেছে। তো এই রকমভাবে কিন্তু ভূমির বিভিন্ন বৈচিত্র্য তৈরি হয়। এবারে আমরা সেগুলো আরও ভালো করে বিস্তারিতভাবে জেনে নেব। আচ্ছা, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত তিন রকমের ভূমিরূপ দেখা যায়। ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশ হলো পর্বত, মাঝারি উঁচু অংশ হলো মালভূমি, আর সব থেকে নিচু প্রায় সমতল অংশকে আমরা বলছি সমভূমি। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? ভূপৃষ্ঠের তিনটে রূপ কি কি না, পর্বত 1 নম্বর, 2 হচ্ছে মালভূমি এবং 3 হচ্ছে সমভূমি। আচ্ছা, ভূপৃষ্ঠের সব জায়গা কিন্তু একরকম নয়। পৃথিবীর ওপর কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি রয়েছে। আমরা পশ্চিমবঙ্গকেই যদি এখানে দেখি, তাহলে দেখব পশ্চিমবঙ্গে কিন্তু এই তিন ধরনেরই ভূমিরূপ দেখতে পাই। আমাদের উত্তরবঙ্গের দিকে আমরা যেরকম জানি পাহাড়ি অঞ্চল আছে, হিমালয় পর্বতের কিছুটা অংশ আছে, যেরকম দার্জিলিং বা জলপাইগুড়ির কিছুটা অংশ সেই এলাকার মধ্যে পড়ছে, সেখানে অনেক উঁচু উঁচু পাহাড় আমরা দেখতে পাই। আবার ঠিক তেমনই মধ্য অংশটায় কিছুটা আমরা মালভূমি অংশ দেখতে পাই, যেরকম পুরুলিয়ার অনেকটা অংশই এই মালভূমির অংশ। আবার ঠিক দক্ষিণবঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই অংশটায় কিন্তু আমরা সমতল ভূমি দেখে থাকি। তো এটা আমরা জানবো যে এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুরকম শক্তি দ্বারা কিন্তু তৈরি হয়। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ শক্তি, আর অন্যটা হলো বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। এবার এই শক্তিগুলো কি সেটা আমরা পরে জেনে নেব। আচ্ছা, তার সাথে আমরা এটা দেখি যে আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সেটা কখনোই স্থির নয়। ভূ অভ্যন্তরে সারাক্ষণই বিভিন্ন রকমের আলোড়ন হয় এবং ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় অনেক পাত নিয়ে গঠিত হয়। এবার এই পাতগুলো বিভিন্ন সময় ভেদে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এই ভূপৃষ্ঠের বিভিন্ন রকম রূপকে তৈরি করে। মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর ওপরে অবস্থিত।
আর পাতগুলো একটা থকথকে স্তরের ওপরে ভেসে আছে। এরকমভাবেই পাতগুলো গঠিত হয়েছে। আর যে স্তরের ওপর ভেসে আছে সেটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো তারা দূরে সরে যায়, তখন ভূ আলোড়নের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ভূমিকম্প যখন হয়, তো কিছু কিছু ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যায় কারণগুলো হচ্ছে যে এই দুটো পাত হয়তো কখনো একে অপরের খুব কাছাকাছি চলে এলো, অথবা একে অপরের থেকে দূরে সরে গেল, তখন একটা ভূ আলোড়ন বা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ধরনের ভূমিকম্প কিন্তু খুব ভয়াবহ ধরনের ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, এটাকেই আমরা বলছি পৃথিবীর ভিতরকার শক্তি। এর ফলে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সব রকমের ভূমিরূপ তৈরি হয়। আর বাইরের শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের শক্তি। এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের ওপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য গঠন করে। এবার এই ব্যাপারটা কীরকম হলো সেটা আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে যে প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপ, আচ্ছা, বাইরের শক্তিগুলো কিভাবে ভূমিরূপ গঠন করছে সেটা আমরা একটু বুঝে নিই। যেরকম ধরো খুব বেশি বৃষ্টিপাত হলে বা প্রকৃতির ক্ষয়ক্রিয়ার ফলে পর্বতের চূড়াগুলো দেখা যায় অনেক সময় ক্ষয়ে গেছে। আবার ঠিক সেরকমই নদী যখন বয়ে যায়, নদী সৃষ্ট স্থল থেকে শুরু করে বিভিন্ন নুড়ি পাথর সব কিছু বয়ে আনতে আনতে সমভূমি অঞ্চলে সে আরও সমভূমিটাকে বিস্তৃতভাবে গড়ে তোলে। তো এরকমভাবে বাহ্যিক কিছু শক্তির দ্বারা কিন্তু এই ভূমিরূপের গঠন বা ক্ষয় হয়ে থাকে। এবারে আমরা এর পরের অংশটা একটু দেখে নিই। পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য। এ কারণেই হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো চূড়াযুক্ত হয়ে থাকে। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সুচালো নয়। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত 3 ধরনের হয়। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট দেখলাম, যে কিছু কিছু পর্বত দেখা যাচ্ছে সেগুলো নবীন, অর্থাৎ সেগুলো তুলনামূলক অনেক পরে সৃষ্টি হয়েছে। যেরকম হিমালয়, আল্পস পর্বত, এগুলো কি হয়েছে, এগুলো অনেক পরে সৃষ্টি হয়েছে, তার ফলে এই পর্বতমালার চূড়াগুলো অনেক উঁচু হয় এবং ছুঁচালো হয়ে থাকে। ঠিক প্রাচীন পর্বতের মধ্যে আমরা দেখে থাকবো আমাদের ভারতে যেরকম আরাবল্লী পর্বত আছে, তো সেই পর্বতের অংশগুলো আমরা দেখব পর্বত চূড়াগুলো অতটা ছুঁচালো নয় বা অতটা উচ্চতাও হয়তো নয়, কারণ সেগুলো বহু বছর আগে সৃষ্টি হওয়ায় সেগুলো বহু বছর ধরে প্রাকৃতিক বিভিন্ন কারণের জন্য ক্ষয় হয়ে গিয়ে সেগুলো উচ্চতা কমে গেছে। তো এবার আমরা দেখে নেব পর্বতের 3টে প্রকারভেদ। আচ্ছা, এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবকটাই কিন্তু ভঙ্গিল পর্বত। তাহলে আমরা প্রথম যে পর্বতটা দেখলাম সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ছে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার বলা হয়নি, সেটা একটু পর্বত বলতে গেলে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো সেটা একটু মনে রাখতে হবে, যেটা তোমাদের এখানে বইতে পিঙ্ক বক্সের মধ্যে দেখানো হয়েছে। আচ্ছা, সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত যে ভূমিরূপ হবে সেগুলোকে আমরা পর্বত বলবো। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ কিন্তু পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশই খাড়া, ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয়ে থাকে। মানে এর বেশিরভাগ অংশটাই আমরা অনেক ঢাল দেখতে পাই এবং অনেক উঁচু নিচু অংশ আমরা দেখতে পাবো। পর্বতের উপরের দিকের সরু ছুঁচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট
হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 8,848 মিটার। এটা প্রত্যেকে মনে রাখবে, পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং এর উচ্চতা 8,848 মিটার। আচ্ছা, আরও যে দুটো পয়েন্ট বাকি আছে সেটা হচ্ছে দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো যে অংশটা রয়েছে তাকে আমরা বলবো পর্বত উপত্যকা। অর্থাৎ দুটো শৃঙ্গ যদি উঠে যায়, মাঝখানটা আমরা দেখি তো, আমরা অনেক সময় পাহাড়ের সিনারি আঁকতে গিয়ে বা ছবি আঁকতে গিয়ে আমরা পাহাড়ের চূড়াগুলো আঁকি, আর মাঝখানের একটা ঢাল অংশ বা নিচু অংশ দেখা যায়, তো সেই অংশটাকে আমরা বলবো পর্বত উপত্যকা। এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে আমরা বলবো পর্বত শ্রেণী। যেরকম হিমালয় হচ্ছে পর্বত শ্রেণী একটা, কারণ হিমালয় পর্বত আমাদের গোটা উত্তর ভারত, উত্তর এবং পূর্ব ভারত পুরোটা সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত। এরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে আবার বলা হয় পর্বত গ্রন্থি। তাহলে এই অংশটা থেকে আমরা কি কি মনে রাখবো? পর্বত বলতে কি বুঝি, পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি, পর্বত উপত্যকা কাকে বলে, পর্বত শ্রেণী কাকে বলে এবং পর্বত গ্রন্থি কাকে বলে। এগুলো তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে। এবারে আমরা ভঙ্গিল পর্বত বা অন্যান্য পর্বতগুলোতে চলে যাব। আচ্ছা, ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় এটা বোঝাটা খুব সহজ ব্যাপার। আমরা যদি একটা মাদুর বা কার্পেট বিছিয়ে নিই বা কাগজ যদি বিছিয়ে নিই, তাহলে দুদিক থেকে যদি আমরা সেটার মাঝখানের অংশটা চাপ দিই, দেখব মাঝখানের অংশটা উঁচু উঁচু হয়ে ভাঁজ পড়ে গেছে। তো এই উঁচু ভাঁজগুলোই কিন্তু পর্বতের আকার ধারণ করবে, আর ঠিক এইভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। অর্থাৎ ওই অংশে ওই ভূমিরূপে যে পাত থাকে সেই পাত দুটো একে অপরের কাছাকাছি আসার ফলে মাঝখানের ভূমিরূপটা ক্রমশ উঁচু হয়ে গিয়ে এই পর্বত তৈরি করে, এই ধরনের পর্বত তৈরি করে। আচ্ছা, বইতে কি বলেছে দেখো, অর্থাৎ এক্ষেত্রে তোমার হাত দুটো ভাসমান পাত মনে করে নিতে হবে। ঠিক এভাবেই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে। আচ্ছা, আরেক ধরনের পর্বত হচ্ছে, সেটা হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি না, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয়। পরবর্তী কোনো ভূ আলোড়নের ফলে এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে উঠে যেতে পারে, অথবা দুপাশের ভূখণ্ড নিচেও বসে যেতে পারে। তখন মাঝখানের অংশটা কি হয়, উঁচু হয়ে থাকে, তখন এই অংশটা একটা পর্বতের আকার ধারণ করে বা পর্বত সৃষ্টি করে। তো ভূখণ্ড স্তূপের মতো হয়ে উঁচু হয়ে যায় বলে একে স্তূপ পর্বত বলা হয়। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ হচ্ছে স্তূপ পর্বতের অন্যতম উদাহরণ। আচ্ছা, আরেক ধরনের বা তৃতীয় রকমের পর্বত সম্পর্কে আমরা জেনে নেব, সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কি না, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে আগ্নেয় পর্বত বলা হয়। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হচ্ছে এই ধরনের আগ্নেয় পর্বতের উদাহরণ। তিন প্রকার পর্বত সম্পর্কে আমরা মোটামুটিভাবে জেনে নিলাম। এবার আমরা পরবর্তী অংশে চলে আসব, সেটা হচ্ছে মালভূমি। এখানে দেখো তোমাদের এই বেগুনি রঙের বক্সটায় একটা গল্প বলা আছে। সোহার বাড়ি বীরভূম জেলার শান্তিনিকেতনে। ওখানকার লাল কাঁকর বিছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথুরে জমি, শাল পলাশ মহুয়ার বন, কোপাই নদীর জলে সূর্যের অস্ত যাওয়া, এসবই ওর ভীষণ প্রিয়। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেরকম বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ কিন্তু মালভূমি অঞ্চল। তো মালভূমি অঞ্চল কি, আমি আগেই আলোচনা করলাম ছোট করে, যে মালভূমি অঞ্চলটা এমন অংশ যেখানে ভূমিটা একরকম মানে সব জায়গাটা সমতলও থাকবে না বা সমানও থাকবে না, আবার পর্বতের মতো থাকবে না, কিছুটা অংশ সমতল কিছুটা অংশ ঢাল, এইভাবে এই মালভূমি অঞ্চলটা গঠিত হয়। উত্তর
উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকার প্রকৃতিরও কিন্তু বিভিন্ন বৈচিত্র্য আছে। প্রথমে আমরা মালভূমি কাকে বলে আমরা একটু জেনে নিই ডিটেলসে। আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু বিস্তৃত ভূভাগ যার চারিদিক খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। অর্থাৎ মালভূমি আমরা কাকে বলবো না, আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ করে উঁচু হয়ে গেছে অংশটা, সাধারণত সেই অংশের উচ্চতা হবে 300 মিটারের বেশি, বিস্তীর্ণ ভূভাগ এবং যার চারিদিকে খাড়া ঢাল আছে, এই রকম ভূমিরূপকে আমরা মালভূমি বলবো। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। তাহলে কোথায় কোথায় কোন কোন মালভূমি আছে এটা আমরা জেনে নিলাম। মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও কিন্তু হতে পারে, কিছুটা সমতল হবে, কিছুটা ঢেউ খেলানো হতে পারে। আবার আমরা ছোট ছোট টিলা জাতীয় পাহাড়ও কিন্তু এই অংশে দেখতে পাবো। আচ্ছা, মালভূমির অনেকটা আমাদের পড়ার টেবিলের সাথে যদি আমরা তুলনা করি তাহলে মিল পাবো। টেবিলের উপরটা যেরকম সমান হয় প্রায় ওরকম সমান, আর ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু থাকবে এবং খাড়া থাকবে। এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ডও বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব মালভূমির প্রকারভেদগুলো। প্রথম আমরা আসছি পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয়। হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত হচ্ছে তিব্বত মালভূমি। এটাই কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটা তোমরা কিন্তু মনে রেখো। আর এটা হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি। তাহলে দ্বিতীয় প্রকার মালভূমিতে আমরা চলে এলাম, সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এই অংশটা দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশে। এবার থার্ড টাইপ অফ মালভূমিতে আমরা চলে আসছি। অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি এইরকম লাভাগঠিত মালভূমি। তাহলে লাভাগঠিত মালভূমির উদাহরণ হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি এবং মালব মালভূমি। এবং চতুর্থটা হচ্ছে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। সেটা হলো ছোটনাগপুর মালভূমি এই ধরনের মালভূমি বলে পরিচিত। পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি। যেরকম পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই কিন্তু উচ্চ মালভূমির উদাহরণ। তাহলে পৃথিবীর ছাদ কাকে বলা হয় না, পামির মালভূমিকে, কারণ এর উচ্চতা সব থেকে বেশি। এছাড়াও অন্যান্য উচ্চ মালভূমির মধ্যে তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি পড়ছে। এখানে আবার ছোট্ট একটা গল্প দিয়েছে, দেখো। এলিনা কলকাতার মেয়ে। তোমরা যারা কলকাতা বা আশেপাশে জেলাগুলোতে থাকো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানকার ভূমি আদৌ উঁচু নিচু নয়, বরং অনেকটাই বেশি সমতল। অর্থাৎ আমরা এবার সমতল অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখলাম পার্বত্য অঞ্চল বা পর্বত কাকে বলছে, তারপরে এলাম মালভূমি অঞ্চল, এবারে আমরা আসবো সমতল অঞ্চলে। তো গাঙ্গেয় বদ্বীপ যে অংশটা আমাদের পশ্চিমবঙ্গে আছে, অর্থাৎ গঙ্গা নদীর আশপাশের অঞ্চলটাকে আমরা পুরোটাই সমতল অঞ্চল রূপে জানি, বা এই জায়গার ভূমিরূপের মধ্যে কোনো উঁচু নিচু নেই, পুরোটাই সমান। আচ্ছা, এটা সম্পর্কে আমরা জেনে নিই যে সমভূমি আমরা কাকে বলবো। কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। প্রায় প্রতিটি মহাদেশেই কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। প্রায় প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীল নদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। তার মধ্যে এশিয়া মহাদেশের যে
গাঙ্গেয় সমভূমি, সেই অংশটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা পাচ্ছি। সমভূমি প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের কম হয় এর উচ্চতা। সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, যেটা আমি আগেই বললাম যে গঙ্গা নদী উৎপত্তিস্থল থেকে বিভিন্ন নুড়ি পাথর এরম বয়ে আনতে আনতে অবশেষে এই সমান জায়গায় এসে সেই পলি সে সঞ্চয় করে এই বিস্তীর্ণ গাঙ্গেয় সমভূমি সৃষ্টি করেছে। এ কারণে এই উর্বর সমতল ভূভাগগুলোতে সবথেকে বেশি মানুষ বসবাস করে, কারণ সমভূমি অঞ্চলে মানুষের জীবন ধারণ করতে, জীবিকা নির্বাহ করতে অনেক সুবিধা হয় বা এখানে সুযোগ অনেক বেশি থাকে। সেই জন্য আমরা দেখব সারা পৃথিবীব্যাপী সমস্ত সমভূমি অঞ্চলগুলোতে জনঘনত্ব বেশি থাকে বা মানুষের বসবাস বেশি থাকে। আচ্ছা, তাহলে সমভূমি কিভাবে সৃষ্টি হয় আমরা সেই দিকটা একটু দেখে নিই। পৃথিবীর ভিতরকার শক্তি এবং বাইরের প্রাকৃতিক শক্তি দুই ধরনের প্রভাবেই অনেক ধরনের সমভূমি সৃষ্টি হয়। তাহলে আগেরগুলোর মতো এখানেও কিন্তু পৃথিবীর ভিতরকার শক্তি এবং বাইরের প্রাকৃতিক শক্তি দ্বারাই সমভূমি সৃষ্টি হচ্ছে। সমভূমিও কয়েক প্রকার আছে। প্রথমে আসছি আমরা পলি গঠিত সমভূমি। নদী, সমুদ্র, হ্রদ দীর্ঘদিন ধরে সেখানে পলি জমে যে ভূমি সৃষ্টি হচ্ছে তাকে আমরা পলিগঠিত সমভূমি বলছি। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি হচ্ছে এই ধরনের সমভূমি। দ্বিতীয় আমরা আসছি লাভা সমভূমিতে। আগ্নেয়গিরির লাভা জমে যে সকল সমভূমি তৈরি হচ্ছে তাদেরকে আমরা লাভা সমভূমি বলছি। দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি হচ্ছে লাভা সমভূমি। এবং তৃতীয় হচ্ছে মরুভূমির বালি বহু দূরে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে লোয়েস সমভূমি। এরপরে দেখো একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, এটা তোমরা প্রত্যেকে খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আগে ভালো করে পড়ে নেবে, এর আগের অংশটা পড়ে ভালো করে সেটা বুঝে নিয়ে এটাকে লিখে শূন্যস্থানগুলো পূরণ করে আমাকে পাঠাবে। আচ্ছা, এর পরের অংশটায় আমরা আসছি। দেখো, পর্বত, মালভূমি, সমভূমি। এই যে আমরা পর্বত, মালভূমি, সমভূমি সম্পর্কে পড়লাম, তো এদের আমাদের জীবনে প্রভাব কতখানি সেটা আমরা জানবো। আচ্ছা, এখানে পর্বত, মালভূমি, সমভূমি তিনটেরই দেখো ছবি দেওয়া আছে। এটা পার্বত্য এলাকাটা এরকম দেখতে হয়। মালভূমি অঞ্চল, মালভূমির ভূমিরূপটা দেখো, এই যে উঁচু নিচু, কিছুটা সমতল, তারপরে খাড়া ঢাল রয়েছে, এই হচ্ছে ছবিটা। আর সমভূমি অঞ্চল দেখো, বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা সমভূমি অংশটা বা একই রকম সমান একটা ভূমি দেখতে পাচ্ছি। এবং দেখো এটাও কিন্তু একদম সমান, ভূমিরূপটা একদম সমান, কোথাও উঁচু নিচু বা কোনো নেই, ঢাল নেই জমির মধ্যে। এবার এই ছবিগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জীবিকা দেখানো হয়েছে। এটা দেখো পার্বত্য অঞ্চল, এটা সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলে সবাই চাষবাস অনেক সহজেই করা যায়, পার্বত্য অঞ্চলে যেটা সম্ভব হয় না। পার্বত্য অঞ্চলে দেখো এখানে ছবি দিয়ে দেখানো আছে যে ধাপ খেটে খেটে ছোট 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 সমান অংশ তৈরি করে নিয়ে সেখানে ওদের চাষবাস করতে হয়, যেটা খুবই কষ্টকর। আবার মালভূমি অংশে চাষবাস খুব ভালোভাবে হয় না, সেগুলোর জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আচ্ছা, এই ছবিটাও তো পার্বত্য অঞ্চলের ছবি। আচ্ছা, এখানে দেখো এই ছবিটার মধ্যে দেখানো হয়েছে এই যে সমুদ্র উপকূলবর্তী অংশে আমরা জানি একদমই সমভূমি, সেখানে মানুষ অনেক মানুষেরই জীবিকা কিন্তু মাছ ধরা থাকে বা মৎস্যজীবীরা সেখানে বেশি বসবাস, মৎস্যজীবীদের সেখানে দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল দেখানো হয়েছে। দেখো এখানে বিভিন্ন আইটি সেক্টর বা বিভিন্ন অফিস আদালত বা জনঘনত্ব এখানে কত বেশি দেখানো হয়েছে, বা কলকারখানাও কিন্তু এইসব অংশে বেশি গড়ে ওঠে। আচ্ছা, সেগুলোই বিস্তারিত একটু আলোচনা আমরা দেখে নিই। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়।
আমাদের এটা মনে রাখতে হবে, পর্বত, মালভূমি, সমভূমি, আমরা এই যে তিনটে পড়ছি, আমরা হয়তো বলছি সমভূমি অঞ্চলে আমাদের থাকতে বা এ করতে সুবিধা হয়, জীবনযাপন করতে, জীবিকা নির্বাহ করতে সুবিধা হয়, কিন্তু তিনটেরই আমাদের মানব জীবনে প্রয়োজন আছে। পর্বতেরও কিছু প্রয়োজন আছে, বা পর্বতের কিছু আমাদের মানব জীবনে কিছু দান আছে, সেরকম মালভূমি অঞ্চল যেগুলো, সেগুলোরও আমাদের মানব জীবনের প্রভাব যথেষ্ট আছে, এবং সমভূমি অঞ্চলে তো আছেই। তো কিভাবে আমাদের সাহায্য করে দেখো, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, তাই তো। হিমালয় পর্বত থেকেই কিন্তু বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে, যেরকম গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই নদীগুলো বয়ে এনে এই নদীগুলো থেকেই কিন্তু আমরা জল পেয়ে থাকি, বা এরাই আমাদের মূলত মিষ্টি জলের সাপ্লাই দেয়। আচ্ছা, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে কিন্তু বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের জীবনে বৃষ্টিপাতেরও প্রয়োজন আছে, সেই বৃষ্টিপাত চাষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তো সেটা হওয়ার জন্যও কিন্তু পর্বত সাহায্য করে। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে হিমালয় পর্বতের পার্শ্ববর্তী অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এবং আমাদের এই বর্ষাকালে যে বৃষ্টিপাতটা মূলত হয়ে থাকে, সেটা কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারাই হয়ে থাকে। আচ্ছা, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। হিমালয় পর্বতের ওই প্রান্তে সাইবেরিয়ার অংশে বা ওই অংশটায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডা তীব্র বাতাসকে হিমালয় পর্বত কিন্তু আটকে দিয়ে আমাদের ভারত ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। তার ফলে ভারতের জলবায়ুটা কিন্তু মানে খুব একটা শীত পড়ে না, এখানকার জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হয়ে থাকে। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন নরম কাঠের বনভূমি গড়ে ওঠে, যেরকম মেহগনি কাঠ তার মধ্যে অন্যতম। তো সেই সব কাঠের জন্য কিন্তু সেই কাঠগুলো আমাদের মানব জীবনে প্রয়োজনে তো লাগেই, এবং সেগুলো ভীষণই দুর্মূল্য কাঠ। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে চাষাবাসও করা যায়। পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং সেখানে এই সমস্ত খরস্রোতা নদীগুলো থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়, সেরকম পর্বতের শিলা, বোল্ডার, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যও আছে, সেই জন্যই আমরা বিভিন্ন পার্বত্য অঞ্চলে ঘুরতে বেড়াতে যাই অনেক সময়। ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র বা পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে ওঠেই পার্বত্য অঞ্চলে, যেরকম দার্জিলিং, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং অন্যতম, উটি, সিমলা, এগুলো উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এবার মালভূমির অংশে আমরা চলে আসি। বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত, অর্থাৎ এখানে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়, সেই জন্য এখানকার জলবায়ু তুলনামূলক শুষ্ক প্রকৃতির। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ কিন্তু পাওয়া যায়। এখানে বিস্তীর্ণ অঞ্চলে তোমার তৃণভূমি দেখা যায় এবং সেখানে পশুচারণ করে। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। আচ্ছা, প্রচুর খনিজ সম্পদ এইসব মালভূমি অঞ্চলে পাওয়া যায়। মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে এখানে চাষাবাস হয়। এখানে রুক্ষ মাটিটা ভীষণ রুক্ষ হয়, যেরকম আমরা দেখেছি বীরভূম, বাঁকুড়া, এইসব অঞ্চলের মাটি কিন্তু রুক্ষ হয়, লাল মাটি হয়ে থাকে। তো এইসব মাটিতে জলের পরিমাণও খুব কম থাকে, যার জন্য চাষাবাদ খুব ভালোভাবে হতে পারে না, কিন্তু হয়। আর আরেকটা কথা, আমাদের ওই বাঁকুড়া, বীরভূম, তারপরে পশ্চিম বর্ধমান, এইসব অংশে কিন্তু আমরা খনিজ পদার্থ সমৃদ্ধ দেখতে পাই। যেরকম আমরা অন্যতম খনিজ পদার্থ এখানে পেয়ে থাকি হচ্ছে কয়লা। রানীগঞ্জ অঞ্চলটা কিন্তু কয়লার খনির জন্য খুবই বিখ্যাত। আচ্ছা, এছাড়াও
পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল। সমভূমি অঞ্চল পৃথিবীর সবথেকে উর্বর এই কারণে, কারণ এই ধরনের এই জায়গায় যে মাটি থাকে সেই মাটিতে জল ধারণের ক্ষমতা বেশি থাকে, মাটিতে পলি মাটির ভাগটা বেশি থাকে, যার ফলে চাষাবাদ খুব ভালো হয়, কৃষিকাজ খুব ভালো হয়। একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা কিন্তু এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যদি ইতিহাসে আমরা সকলেই ছোট অল্প করে তো পড়েইছি যে বিভিন্ন নদীকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন সভ্যতা প্রাচীন যুগেও গড়ে উঠেছিল। যেরকম সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে, নীল নদের তীরে মিশর সভ্যতা, সেরকম প্রাচীন ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখব এই নদী কেন্দ্রিক জায়গাগুলো থেকে বিভিন্ন সভ্যতা বা জনবসতি গড়ে উঠেছিল। কারণ এই অংশের সমভূমিগুলো এই জনবসতি গড়ে ওঠার জন্য খুবই উপকূল। বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা এখানে পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। তাহলে সবশেষে আমরা বলতে পারি পার্বত্য অঞ্চলেরও প্রয়োজনীয়তা আছে, বা পার্বত্য অঞ্চলে কী কী বৈশিষ্ট্য আমরা পড়লাম সেগুলো মনে রাখবো। মালভূমি অঞ্চলের কী কী বৈচিত্র্য বা বৈশিষ্ট্য আছে সেটা মনে রাখবো, এবং সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তোমরা সকলে এটা খুব ভালো করে পড়বে। এই চ্যাপ্টারে কোথাও কিছু অসুবিধা হলে আমাকে জানিও। এরপরে যেটা আছে একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, এটা তোমরা নিজেরা প্রত্যেকে বাড়িতে করবে। যেখানে যেটা বুঝতে পারবে না বা কেউ কিছু না পারলে আমি তখন বলে দেবো, কিন্তু এটা জন্য তোমাদের পুরো চ্যাপ্টারটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে এই কাজটা করে আমাকে দেখাবে। পুরো অংশটা কিন্তু কমপ্লিট করে আমাকে দেখাবে। তারপর যে যেটা পারবে না আমি সেটা বলে দেবো। আজকের পড়া আমাদের এখানেই শেষ হলো।